অক্টোবর থেকে ইসরায়েলিদের হাতে ১২৬ ফিলিস্তিনি নিহত। সিরিয়ার সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রাশিয়ার আহ্বান। রামাদির দখল নেয়ার লড়াইয়ে এগিয়ে গেছে ইরাকি বাহিনী। ন্যায় বিচার নিশ্চিতে বিচারকদের সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির। বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় রুবেল ও মুস্তাফিজ। আসসালামু আলাইকুম, ফাতেমা কাউসার আমন্ত্রণ জানাচ্ছি মিলেনিয়াম সংবাদে। এতক্ষণ প্রধান আয়োজনগুলো শুনছিলেন, এবারে জানিয়ে দেব পুরো সংবাদ। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর ও গাজায় দুটি আলাদা ঘটনায় আরও 2 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গত অক্টোবর থেকে ইসরায়েলিদের হাতে নিহত হয়েছে 126 ফিলিস্তিনি। এসব ঘটনাকে ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইহুদি চরমপন্থীরা মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিচ্ছে। বড়দিনের উৎসবের মধ্যে পূর্ব জেরুজালেমের ওল্ড সিটি ও পশ্চিম তীরের বেথলহ্যামে ফিলিস্তিনি আন্দোলনকারীদের সঙ্গে দখলদার ইসরায়েলি বাহিনী তীব্র সংঘর্ষ হয়েছে। শুক্রবার বড়দিনের উৎসব পালনে বেথলহ্যামে জড়ো হয় হাজার হাজার মানুষ। সেখানকার নেটিভিটি গির্জা মুখর হয়ে ওঠে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রার্থনায়। যে শান্তির বাণী নিয়ে পৃথিবীতে যীশু খ্রিস্টের আগমন, পুরো বিশ্বে সে শান্তির আহ্বান জানায় তারা। আগামী 15 জানুয়ারি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বসছে ভারত ও পাকিস্তান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আকস্মিক পাকিস্তান সফরের পরদিনই এমন খবর জানালো ভারতীয় গণমাধ্যম। ইসলামাবাদে অনুষ্ঠেয় ওই বৈঠকে যোগ দিতে আগামী 15 জানুয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে নয়াদিল্লি ছাড়বেন ভারতের পররাষ্ট্র সচিব সুব্রমণিয়াম জয়শঙ্কর। শনিবার ভারতীয় পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে জি নিউজ এ তথ্য জানায়। এর আগে শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে কাবুল থেকে নয়াদিল্লি ফেরার পথে লাহোরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই সফরকে বার্থডে ডিপ্লোম্যাসি বলে উল্লেখ করে ভারতীয় গণমাধ্যম। আলোচনার মাধ্যমে সিরিয়ার সংকট সমাধানে আবারও আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে রাশিয়া। তবে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভবিষ্যৎ নিয়ে রাশিয়ার অবস্থানের পরিবর্তন না হলে আইএস বিরোধী অভিযানে মস্কোর সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে পেন্টাগন। এদিকে শান্তি আলোচনার আগে বিদ্রোহীদের তালিকা প্রণয়নের পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে কাতার। রাশিয়ার বিমান হামলা এড়াতে আইএস জঙ্গিরা এখন অন্য রুট ব্যবহার করে তুরস্কে তেল পাচার করছে বলে জানায় রুশ প্রতিরক্ষা দপ্তর। শুক্রবার ইরাক তুরস্ক সীমান্ত এলাকায় প্রায় 12,000 তেল ট্যাঙ্কার ও ট্রাক চিহ্নিত করে একটি ভিডিও প্রকাশ করে মস্কো। একই দিন সিরিয়ার আইএসের তেল ট্যাঙ্কার লক্ষ্য করে চালানো বিমান হামলায় ভিডিও প্রকাশ করে রাশিয়া। দেশটিতে রুশ অভিযান শুরুর পর এ পর্যন্ত জঙ্গি গোষ্ঠীটি 2000 তেল ট্যাঙ্কার ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়। রুশ সামরিক কর্মকর্তা সের্গেই রুদস্কোই বলেন, আশা করি জঙ্গি বিরোধী জোটের সদস্য রাষ্ট্রগুলো আইএস দমনে আমাদেরকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করবে। সিরিয়া সরকারের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে আমাদের অভিযান চলছে। যে কোনো মূল্যে সিরিয়া থেকে আইএস নির্মূলে রুশ বিমান বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখার নীতি থেকে সরে না এলে রাশিয়ার সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করবে না যুক্তরাষ্ট্র। ভূমধ্যসাগরে ফরাসি দ্বীপ কোর্সিকার একটি মসজিদে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। বিবিসি জানায়, শুক্রবার একদল লোক রাজধানী অ্যাজারচিওর দমকল ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। এক পর্যায়ে কয়েকজন সেখানকার একটি মসজিদে ভাঙচুর চালায় ও কোরআনের কয়েকটি কপি পোড়ানোর চেষ্টা করে। এ সময় তারা এটি আমাদের দেশ, এখানে আরবদের জায়গা নেই বলে স্লোগান দেয়। এর আগে বৃহস্পতিবার চোরাগোপ্তা হামলায় 2 অগ্নি নির্বাপক কর্মী ও এক পুলিশ সদস্য আহত হয়। আহতদের প্রতি সমবেদনা ও ঘটনার প্রতিবাদ জানাতেই তারা জড়ো হয়েছিল বলে জানায় গণমাধ্যম। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভল বলেন, ফ্রান্সে বর্ণবাদ ও ধর্মবিদ্বেষের সুযোগ নেই। তিনি 2টি ঘটনারই তদন্ত ও দায়ীদের শাস্তির আওতায় আনার ঘোষণা দেন। যুক্তরাজ্যের উত্তরাঞ্চলে বন্যায় আক্রান্তদের নিরাপত্তা সহযোগিতা দেওয়ার জন্য যুক্তরাজ্যের সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের পরিবেশ মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ডিসেম্বরের প্রথম দিকে বন্যায় এ অঞ্চলের প্রায় 5200 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ল্যানচেস্টার ও কেসউইস্ক শহর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনাবাহিনী বন্যায় আক্রান্তদের অন্য এলাকায় সরিয়ে নিয়েছে। এদিকে পরিবেশ অধিদপ্তরের 700 কর্মীকে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্বের কয়েকটি দেশে নানা দাবিতে বিক্ষোভ হয়েছে। ভারতের কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
থাইল্যান্ডে মিয়ানমারের 2 নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। এছাড়া বিক্ষোভ হয়েছে হংকংয়ে। দাবি চীনের নোবেলজয়ী লিউ জিয়াউবের মুক্তি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার প্রদেশের রাজধানী শ্রীনগরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের পুলিশ থামাতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশের দিকে পাথর ছুঁড়ে বিক্ষোভকারীরা। অন্যদিকে পুলিশও তাদের নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে। এদিকে থাইল্যান্ডে মিয়ানমারের 2 অভিবাসী শ্রমিককে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার প্রতিবাদে ইয়াঙ্গুনে থাই দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার দেশটির আদালত 2014 সালে 2 ব্রিটিশ পর্যটককে হত্যার অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেয়। শত শত বিক্ষোভকারী এর রায়কে পক্ষপাতমূলক দাবি করে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানায়। 2010 সালে শান্তিতে নোবেলজয়ী চীনের ভিন্ন মতাবলম্বী লিও জিয়াউবোর মুক্তির দাবিতে হংকংয়ে বিক্ষোভ হয়েছে। 2009 সালে ক্রিসমাস ডেতে চীন সরকার জিয়াউবোকে 11 বছরের কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে 1989 সালে তিয়ানমেন স্কয়ারে গণতন্ত্রপন্থী আন্দোলনে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিক্ষোভকারীরা হংকংয়ে চীন সরকারের আঞ্চলিক অফিসের সামনে জড়ো হয়ে লিউ জিয়াউবো ও তার গৃহবন্দী স্ত্রী লিউ শিয়ার মুক্তির দাবি জানান। সিরীয় বিদ্রোহীদের দখলে থাকা দক্ষিণ দামেস্ক ত্যাগের প্রস্তুতি নিচ্ছে জঙ্গি সংগঠন আইএসের অন্তত 2000 সদস্য। লেবানন ভিত্তিক সশস্ত্র ইসলামিক সংগঠন হিজবুল্লাহ নিয়ন্ত্রণাধীন টেলিভিশনে শুক্রবার এই খবর জানায়। আর একে সম্প্রতি জাতিসংঘের মধ্যস্থতায় সিরীয় সরকারের সমঝোতা চুক্তির সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আর এতে রাজধানী মাত্র 4 কিলোমিটার দূরে কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় পুনরায় আসাদ সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে। আইএসের কাছ থেকে আনবার প্রদেশের রাজধানী রামাদির দখল নেওয়ার লড়াইয়ে অনেকটা এগিয়ে গেছে ইরাকের সরকারি বাহিনী। সেনাবাহিনী রামাদি দখলের পর মসুল দখলে এগিয়ে যাবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। আনবার প্রদেশেরই ফাল্লুজায় অর্ধশত আইএস জঙ্গিকে হত্যার দাবি করেছে ইরাকি বাহিনী। আইএসের দখলে থাকা রামাদি পুনর্দখলের জন্য কয়েক সপ্তাহ ধরে চেষ্টা চালিয়ে আসছে ইরাকের সেনাবাহিনী। সেখানে লড়াইরত সেনা কর্মকর্তারা বলছেন বিজয়ের কাছাকাছি পৌঁছে গেছেন তারা। রামাদির অনেক এলাকা এরই মধ্যে আইএসের হাত থেকে মুক্ত করা হয়েছে বলেও জানানো হয়। হামলা পাল্টা হামলায় রামাদি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা এরই মধ্যে আইএসের শীর্ষস্থানীয় এক নেতাকে আটক করেছে এবং রাজধানীর অদূরে একটি মহাসড়ক নিয়ন্ত্রণে নিয়েছে। এক কর্মকর্তা বলেন, আর মাত্র কয়েকটা দিন, এরপরে আমরা পুরো রামাদি সহ শত্রুমুক্ত করতে পারবো। আইএস জঙ্গিদের অবস্থান থেকে আমরা খুব বেশি দূরে নেই। আমরা তাদের গতিবিধি লক্ষ্য করছি, অনেককে আমরা হত্যাও করেছি। অনেক বাড়ির ছাদে আমাদের সদস্যরা অস্ত্র হাতে অবস্থান নিয়েছে। ভারতের জম্মু কাশ্মীরের সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। ওমাইস আহমেদ শেখ নামে ওই বিচ্ছিন্নতাবাদী কাশ্মীরেরই বাসিন্দা বলে জানায় পুলিশ। কাশ্মীরের এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান নিয়েছে গোপন সূত্রের ভিত্তিতে এমন খবর আগে পেয়েছিল পুলিশ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন, এবারে জানিয়ে দেব বাংলাদেশ প্রসঙ্গ। চট্টগ্রামের আমানবাজারে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে ভারী অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও বোমা তৈরির সরঞ্জাম সহ 3 জেএমবি সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গত কিছুদিন ধরে দেশব্যাপী জেএমবি সদস্যদের তৎপরতা বেড়ে যাওয়ায় তাদের ধরতে অভিযান চালাচ্ছিল পুলিশ। এরই ধারাবাহিকতায় মধ্যরাতে চট্টগ্রামের আমানবাজার এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। সেখান থেকে তারা একটি এমকে স্নাইপার রাইফেল, 190 রাউন্ড গুলি এবং বোমা বানানোর বিপুল পরিমাণ সরঞ্জাম সহ 3 জনকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর বেশ কিছু পরিত্যক্ত পোশাক জব্দ করা হয়। আটককৃতরা জেএমবি সদস্য বলে চিহ্নিত করেছে পুলিশ। চট্টগ্রাম জেএমবি কমান্ডার ফরদিন এই বাসাটিকে আস্তানা হিসেবে ব্যবহার করত বলেও জানিয়েছে তারা। মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা নিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। বেগম জিয়ার বাড়ির সামনে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। নিজস্ব ফেসবুক পেজ স্ট্যাটাসে জয় লিখেছেন, বিজয়ের মাসে খালেদা জিয়া এবং তার দল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নির্ধারণ করতে জরিপ করতে হবে। বিএনপির এমন বক্তব্যকে খারিজ করে দিয়ে তিনি লিখেছেন, সত্য কখনো এভাবে নির্ণয় হয় না। জয় আরও লিখেছেন, 30 লক্ষ পুরুষ, নারী এবং শিশুকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল। হিন্দুদের নির্যাতন ও দেখা মাত্র গুলি করা হয়েছিল। সমস্ত গ্রাম উজাড় করে ফেলা হয়েছিল। এমনকি যখন তারা আত্মসমর্পণ করতে রাজি হয়েছিল তখনও তারা আমাদের সেরা বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গিয়ে সবাইকে হত্যা করেছিল।
এগুলো যুদ্ধে হতাহতের কোনো ঘটনা ছিল না, এসব ছিল গণহত্যা। শুধু আইনের শাসন নয়, সুশাসন প্রতিষ্ঠা করা বিচারকদের অন্যতম দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে যোগ দিয়ে এসব কথা জানান রাষ্ট্রপতি। এ সময় আইনমন্ত্রী বলেন, জাতীয় বেতন কাঠামোর সঙ্গে সঙ্গতি রেখে শিগগিরই বিচারকদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করা হবে। দেশে বিদ্যমান অধিকাংশ আইন শতাব্দীকালের পুরনো উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, যুগের পরিবর্তনে আইন পরিবর্তন জরুরি। জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে বক্তাদের কণ্ঠে এই বিভাগের বিভিন্ন সফলতার কথা উঠে আসে। তারা বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলা, যুদ্ধ অপরাধীদের বিচার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল আর সকল সামরিক শাসন অবৈধ ঘোষণার ক্ষেত্রে বিচার বিভাগের সফলতা অনেক। প্রধান বিচারপতি এস.কে. সিনহা তার বক্তব্যে সাম্প্রতিক সময়ে শিশু রাজন আর রাকিব হত্যা মামলার দ্রুত বিচার কাজের কথা উল্লেখ করে বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকার প্রশংসা করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, সম্মেলনের উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেন, বিচারকরা জাতির বিবেক, তাই ন্যায় বিচার প্রতিষ্ঠায় সতর্ক থাকতে হবে তাদের। বিচার বিভাগের আধুনিকায়ন এখন সময়ের দাবি উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বিচার বিভাগকে ডিজিটালাইজেশন করতে সরকার 5 বছর মেয়াদী ই-জুডিশিয়ারি প্রকল্প গ্রহণ করেছে। জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের কটূক্তি দেশদ্রোহিতার শামিল। মিডিয়াতে দেয়া এক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের সন্তান। গয়েশ্বরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে স্বাধীনতার ইতিহাস বিকৃতি রোধে একটি কঠোর আইন প্রণয়নের দাবি তাদের। স্বাধীনতা যুদ্ধ যখন শেষের পথে, তখন স্বাধীনতা বিরোধী রাজাকার বাহিনী বাসা থেকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। সম্প্রতি এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে শুক্রবার রাজধানীর এক অনুষ্ঠানে কটূক্তি করলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। গয়েশ্বরের এমন মন্তব্যকে ধৃষ্টতা বলে অভিহিত করেছেন বুদ্ধিজীবীর সন্তানেরা। অন্যদিকে সুশীল সমাজের প্রতিনিধিরা এমন কটূক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারের প্রতি। শহীদ বুদ্ধিজীবী ডাক্তার আব্দুল আলিম চৌধুরীর মেয়ে ডাক্তার নুজহাত বলেন, আমার মা বাবাকে চলে যাওয়ার জন্য বলেছিলেন, কিন্তু বাবা বলেছিলেন, সবাই যদি এভাবে চলে যায় তবে দেশের জন্য কাজগুলো করবে কে? বর্তমান সরকার ক্ষমতায় এসে একে একে আমাদের গণতান্ত্রিক অধিকারগুলো কেড়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা করার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ফখরুল আরও বলেন, পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সারা দেশে সন্ত্রাস শুরু করেছে। পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলে অতি অল্প সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে তাদের উপর চাপ সৃষ্টি হবে। তাই একদলীয় শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেতে হলে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন করতে হবে। আজকে সমগ্র দেশে বিরোধী রাজনীতিকে নির্মূল করার জন্য তারা বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে, তাদেরকে গ্রেফতার করেছে। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী আলাদা বেতন কাঠামো নির্ধারণ সহ 6 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে প্রাথমিক সহকারী শিক্ষক ফেডারেশন। সমাবেশে বক্তারা অবিলম্বে তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। সকাল থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে শহীদ মিনারে আসতে থাকেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সমাবেশে বক্তারা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবি জানিয়ে সব প্রাথমিক বিদ্যালয়ে 8ম শ্রেণী পর্যন্ত চালু করার দাবি জানায়। পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রধান মজুর কার্যালয়ে স্মারকলিপি জমা দেন। সম্প্রতি মিস ইরাক নির্বাচিত হওয়া সাইমা কাশিম আবদেল রহমানকে অপহরণের হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আইএস। টেলিফোনে তাকে এই হুমকি দেওয়া হয়। 1972 সালের পর এই বছরই প্রথম অনুষ্ঠিত হলো মিস ইরাক সুন্দরী প্রতিযোগিতা। এতে সেরা সুন্দরী মুকুট জিতেছেন কিরকুক প্রদেশের 20 বছর বয়সী সুন্দরী সাইমা আবদেল রহমান। প্রথম রানার আপ হন ফারা নাসের এবং সুজান আমের হয়েছেন দ্বিতীয় রানার আপ। এর প্রতিযোগিতায় অংশ নেয় আরও 2 প্রতিযোগীকে হত্যার হুমকি দেওয়া হয়। এছাড়া হুমকির কারণে আরও 15 জন প্রতিযোগী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সপ্লোরেশন কোম্পানি স্পেস এক্স তাদের ফ্যালকন 9 রকেট উৎক্ষেপণের পর নিরাপদে ভূপৃষ্ঠে ফিরিয়ে এনেছে। এর ফলে পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরির ক্ষেত্রে আরও এক ধাপ সাফল্য অর্জন করল স্পেস এক্স। গত জুনে দুর্ঘটনার পর প্রথমবারের মতো এমন সাফল্যকে মহাকাশে বাণিজ্যিক ভিত্তিতে পণ্য ও মানুষ পরিবহনের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।
গত জুনে দুর্ঘটনার পর আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে ফ্যালকন 9 রকেটকে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করেন স্পেস এক্সের কর্মীরা। সোমবার স্থানীয় সময় রাত 8:29 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কেপ ক্যানাভেরাল উৎক্ষেপণ কেন্দ্র থেকে 23 তলা উঁচু একটি রকেটটি 11টি ছোট স্যাটেলাইট সহ পৃথিবী ছেড়ে যায়। নিউ জার্সি ভিত্তিক একটি কোম্পানি অপকমের স্যাটেলাইটগুলো কক্ষপথে পৌঁছে দিয়ে সফলভাবে ফিরে আসে ফ্যালকন 9। উৎক্ষেপণের 10 মিনিট পর রকেটটি যাত্রা শুরুর স্থান থেকে 6 মাইল দূরে আটলান্টিক মহাসাগরে এই প্রথমবারের মতো খাড়াভাবে অবতরণ করে। বাণিজ্যিকভাবে মহাকাশে পণ্য ও মানুষ পরিবহনে ব্যয় কমানো নিয়ে দীর্ঘদিন থেকে গবেষণা চলছে। ফ্যালকন 9 রকেটটি পুনর্ব্যবহারযোগ্য অবস্থায় পৃথিবীতে ফিরে আসে। এক্ষেত্রে বড় সাফল্য অর্জিত হলো বলে জানান স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। গত মাসে স্পেস এক্সের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ব্লু অরিজিন নতুন প্রযুক্তির একটি রকেট মহাশূন্যে পাঠিয়ে ভূপৃষ্ঠে ফিরিয়ে আনে। তবে এক্ষেত্রে উপরে ওঠার সময় রকেট থেকে মানববিহীন একটি ক্রু ক্যাপসুল আলাদা হয়ে যায়, যেটি পরে পৃথক অবস্থায় ভূপৃষ্ঠে ফিরে আসে। স্পেস এক্সের রকেট ফ্যালকন 9 ব্লু অরিজিনের চেয়ে বেশি গতিসম্পন্ন ও নিরাপদ ছিল বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী। গত জুনে ফ্যালকন 9 রকেটের দুর্ঘটনায় একটি কার্গোশিপ ধ্বংস হয়েছিল। প্রিয় দর্শক, এবারে জানিয়ে দেব আমাদের মিলেনিয়াম বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। কুষ্টিয়া সরকারি কলেজের গা ঘেঁষে গড়ে তোলা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রজেক্টের আওতায় ডাস্টবিন ও ভাগাড়। এই ডাস্টবিন ও ভাগাড়ের পচা আবর্জনার দুর্গন্ধে ভোগান্তিতে রয়েছে কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা। পৌরসভার কর্তৃপক্ষের নিকট বারবার ডাস্টবিন সরিয়ে নেওয়ার কথা বললেও তা এখন পর্যন্ত স্থানান্তর হয়নি। আমাদের কুষ্টিয়া জেলা প্রতিনিধি এস.এম. মাহফুজুর রহমান আরও জানান, কলেজের 3টি গুরুত্বপূর্ণ ভবন রয়েছে নোংরা আবর্জনার স্তূপ, ডাস্টবিন ও ভাগাড়ের পাশে, একাডেমিক ও কলা ভবন এবং সেই সাথে রয়েছে ছাত্রীনিবাস। একাডেমিক ভবনের অধ্যক্ষ রুম সহ সাধারণ শিক্ষকদের রুমে দুর্গন্ধের কারণে সবসময় জানালা বন্ধ করে প্রশাসনিক সকল কার্যক্রম চালাতে হচ্ছে। সেই ডাস্টবিনের প্রচণ্ড গন্ধের কারণে ক্লাসরুমগুলোতে মুখে ওড়না পেঁচিয়ে জানালা বন্ধ করে ক্লাস করছে শিক্ষার্থীরা। এদিকে ছাত্রী হোস্টেলের অধিকাংশ ছাত্রী গন্ধের কারণে দুর্ভোগে পড়েছে, অসুস্থ হয়েছে অনেকেই। এই ডাস্টবিন আর ভাগাড় দ্রুত অপসারণের দাবি জানিয়ে ক্লাস বর্জন করে কলেজ চত্বরের রাস্তায় দুপাশে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেছে তারা। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট নির্বাচনী প্রচারণা। পানি, বিদ্যুৎ, গ্যাস, মদ, গাঁজা, নারী নির্যাতন বন্ধ সহ নানা উন্নয়নের কথা শোনাচ্ছেন ভোটারদের। পৌষে শীত উপেক্ষা করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা প্রতিটি ভোটারদের বাসা বাড়িতে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর ভোটাররা বরাবরের মতোই বলেছেন দেখে শুনে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। নোয়াখালীর কোম্পানীগঞ্জ প্রতিনিধি আবু বকর সিদ্দিক পাবেল জানান, প্রথম শ্রেণী বসুরহাট পৌরসভা নির্বাচনে 4 মেয়রের পাশাপাশি সংরক্ষিত কাউন্সিলর 6 এবং সাধারণ কাউন্সিলর পদে 29 জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা 16,908 জন, তার মধ্যে পুরুষ ভোটার 8,602 এবং মহিলা ভোটার 8,306 জন। স্থানীয় ভোটারদের রয়েছে নানা অভিযোগ। পৌর এলাকার পাশে কোম্পানীগঞ্জ গ্যাস ফিল্ডের গ্যাস পাচ্ছে না স্থানীয় বাসিন্দারা। পৌরসভায় নাগরিকদের রয়েছে সুপ্রিয় পানি ও গ্যাস, রাস্তা, কর্মসংস্থানের অভাব। বড় দুই রাজনৈতিক দলের হেভিওয়েট রাজনীতিবিদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির সদস্য, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ। সে উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনে এবারও আওয়ামী লীগ থেকে মেয়র পদে প্রার্থী হয়েছেন বর্তমান মেয়র ও সড়ক ও সেতুমন্ত্রীর ছোট ভাই আব্দুল কাদের মির্জা। অপরদিকে বিএনপি থেকে মেয়র পদে প্রার্থী হয়েছেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী। উঠান বৈঠক সহ বিভিন্ন গণসংযোগ করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা নিজেদের পক্ষে ভোট প্রার্থনা করছেন। এলাকার যুব সমাজ এবং ছাত্র সমাজকে একটা ভালো দিকে ধাবিত করার জন্য, তাদের শিক্ষার ক্ষেত্রে, তাদের নৈতিকতার ক্ষেত্রে উন্নতি করার জন্য আমার কিছু লক্ষ্য আছে। যেমন আল্লাহ যদি আমাকে কামিয়াব করে মানুষের দোয়া এবং ভোটে, আমি এই এলাকার সর্বপ্রথম কাজ হচ্ছে আমার মাদক মুক্ত করা, এবং সেকেন্ড থিং হচ্ছে আমার এই এলাকার গণ্যমান্য 10 থেকে 15 জন লোককে নিয়ে একটা উন্নয়ন কমিটি করা, এবং যেন সর্বসম্মতক্রমে এই এলাকায় উন্নয়ন করা যায়। এবং তৃতীয়ত, এই এলাকা যারা হতদরিদ্র রয়েছেন তাদের ছেলে মেয়েদের পড়ালেখার জন্য আমি একটা ফান্ড করব বিত্তবানদের সহযোগিতা নিয়ে। যাদের নিম্নবিত্তরে তাদের সন্তানদের পড়ালেখার স্কুলের বই খাতা কিনা এবং পরীক্ষার ফিটা ওই ফান্ড থেকে আমার দেওয়ার খুব ইচ্ছা রয়েছে। সর্বোপরি এই এলাকার যারা হতদরিদ্র রয়েছেন
তাদের মেয়েদের বিয়ের ক্ষেত্রে আমার একটা ফান্ড হবে, ফান্ড থেকে সহযোগিতা করা হবে। এবং দ্বিতীয়ত আমার সর্বশেষ কথা হচ্ছে যে আমি মানুষের সেবক হতে চাই এবং মানুষের সেবা করতে চাই। আমার লক্ষ্য, আল্লাহর কাছে আমি এটাই ফরিয়াদ করি। মালয়েশিয়া জোহর বারো আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জোহর বারো আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে হোটেল সেলাসা ইনে 25 ডিসেম্বর শুক্রবার মালয়েশিয়ার সময় বিকেল 7টায় কোরআন তেলাওয়াত ও মোনাজাত এবং শহীদদের সম্মানে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভার শুরুতে জোহর প্রদেশ জোহর বারো আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন অতিথিবৃন্দ। আলোচনা সভায় মহান বিজয় দিবস জাতীয় জীবনে এক অনন্য গৌরবময় দিন। বিজয়ের মাসে সেই সব অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধা জানান তারা। বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধ চিত্রে স্মরণ করেন। বাংলাদেশের ইতিহাস মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগ ও বীরত্ব গাথা নিয়ে চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের বিজয় অর্জনের ইতিহাস শুধু 1971 সালে সীমাবদ্ধ নয়। ইস্পাত কঠিন ঐক্য, দৃঢ় জাতির দীর্ঘ সংগ্রাম আর ত্যাগের সুমহান ফসল এ বিজয়। জোহর বারো আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ শামীম এজাজের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জোহর বারো আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান আহমেদ, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম আমিন, মালয়েশিয়া শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম সহ প্রমুখ। আপনাকে প্রথমে বঙ্গবন্ধুর আদর্শকে মেনে নিতে হবে, তারপর আপনাকে বাংলাদেশকে ভালোবাসতে হবে, বাংলাদেশের মানুষকে ভালোবাসতে হবে। সাভারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লাজ কনভেনশনের ফলক উন্মোচন করা হয়েছে। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কে সাভারের জোরপুল এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাজ কনভেনশনের ফলক উন্মোচন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান ও সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। ফলক উন্মোচন শেষে ফিতা কেটে কনভেনশনে উদ্বোধন করেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এটিআর বাংলার বিক্রয় ও বিজ্ঞাপন উপদেষ্টা শামসুল হুদা, লাজ কনভেনশনের চেয়ারম্যান সৈয়দা মাহফুজা রহমান, ম্যানেজিং ডিরেক্টর লুৎফুর রহমান, ডিরেক্টর সাকিব রহমান ও সুমনা রহমান। অনুষ্ঠানে আসা সকল অতিথিরা লাজ কনভেনশনের মঙ্গল কামনা করেন। যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি শনিবার বেলা 11টার দিকে অভিযান চালিয়ে 15 লাখ টাকার ভারতীয় চাপাতা সহ শীতের কাপড় উদ্ধার করেছে। তবে এসব অবৈধ মালামাল পাচারের দায়ে বিজিবি কাউকে আটক করতে পারেনি। তরিকুর রহমান মিটু যশোর থেকে আরও জানান, বিজিবি সূত্র জানায় শনিবার বেলা 11টার দিকে শার্শা শ্যামলগাছি একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা ওই বাড়ির গোয়ালঘর, পলের পালা ও বাড়ির পাশের একটি পরিত্যক্ত রুম থেকে 54টি সালফারের বস্তা সহ চাপাতা আটক করেন। আটককৃত চাপাতার ওজন 2234 কেজি। এসব চাপাতার সিজার মূল্য ধরা হয়েছে 13,34,000 টাকা। এ সময় বিজিবি সদস্যরা সেখান থেকে 437টি ভারতীয় শীতের টুপিও উদ্ধার করে। উদ্ধারকৃত টুপির সিজার মূল্য প্রায় 1,74,800 টাকা। চাপাতা ও শীতবস্ত্রের মধ্যে সিজারম মূল্য 15,200,000 টাকা। যশোর 26 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন মিলেনিয়াম সংবাদকে জানান, শনিবার বেলা 11টার দিকে বিজিবির একটি টহল দল শার্শা শ্যামলাগাছি এলাকায় অভিযান চালিয়ে প্রায় 15 লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার করেছে। উদ্ধারকৃত মালামাল বেনাপোল কাস্টমসের নিলাম শাখায় জমা দেওয়া হবে বলে জানান তিনি। 12ই রবিউল আউয়াল বিশ্ব সাম্য ও মানবতার বার্তাবাহী আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে বিভিন্ন কর্মসূচি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। বিশ্বের মুসলিম সম্প্রদায় সহ শান্তিকামী প্রত্যেক মানুষের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বের অন্যান্য স্থানের মতো সারা বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিনটি পালিত হয়েছিল। পৃথিবীতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ আগমন সব নিয়ামতের মধ্যে সর্বোৎকৃষ্ট। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে প্রেরণের শুকরিয়া আদায় হিসেবে সুন্নি মুসলমানের প্রতি বছর পবিত্র ঈদুল মিলাদুন্নবী পালন করে থাকে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের পরিবেশে দিনটি উদযাপন করে থাকে। এ উপলক্ষে শৈলাখেল সহজর শাহজালাল দখিল মাদ্রাসার উদ্যোগে শুক্রবার সকাল 10টায় এক বিশাল র্যালি বের করা হয়েছিল। সকাল 8টায় বিশাল একটি আনন্দ র্যালি চৈলাখৈল কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়ে
এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়। পরে বাদ জুম্মার আগে রাসূলে পাকের পবিত্র জন্মবৃত্তান্ত ও নূরে মোহাম্মদী কেরামতের আলোচনা, নামাজের পর তেলাওয়াত ও মিলাদ মাহফিল জিকির মধ্য দিয়ে ধর্মপ্রাণ বিশ্বের মুসলিমদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দেশে জঙ্গিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এদেরকে কঠোর হাতে দমন করতে না পারলে সরকারকে কঠিন খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। দুপুরে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে ইউথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের ষষ্ঠদশ জাতীয় যুব সম্মেলনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের জঙ্গিরা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মসজিদে আত্মঘাতী হামলা চালাচ্ছে। জঙ্গিদেরকে দেশ থেকে এখনই বিতাড়িত করতে না পারলে দেশের অবস্থা খুবই খারাপ হবে। পৌরসভা নির্বাচনে দিন দিন সহিংসতা বাড়ছে। এই সহিংসতা নিয়ে ভোর ও প্রার্থীরা উদ্বিগ্ন। অবিলম্বে এই সহিংসতা বন্ধে সরকারকে উদ্যোগ নিতে হবে। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ, ব্যারিস্টার সারা জাকির সহ আরও অনেকে। ভূমি অধিগ্রহণে সিডিএর অনুমোদনের পাশাপাশি সব জটিলতা কেটে যাওয়া স্থাপন হতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল। ভূমির অনুমোদনের জন্য দীর্ঘ 16 মাস অপেক্ষা করতে হয়। 907 একর জমির উপর স্থাপিত বে টার্মিনালকে চট্টগ্রাম বন্দরের দ্বিতীয় ইউনিট হিসেবে তুলনা করা হচ্ছে। চট্টগ্রাম বন্দরে মাত্র 9 মিটার ট্রাফটের জাহাজ ঢুকতে পারলেও 14 মিটার ট্রাফটের জাহাজ প্রবেশের সুযোগ থাকবে বে টার্মিনালে। দেশে 92% আমদানি রপ্তানি বাণিজ্য সম্পন্ন করার পাশাপাশি বছরে 13% হারে প্রবৃদ্ধি অর্জন করছে চট্টগ্রাম বন্দর। দিন দিন বন্দরের কাজের পরিধি বাড়লেও স্থান সংকুলান নিয়ে সমস্যা হচ্ছে। এই অবস্থায় নগরী কাট্টলী এলাকায় দুযোগ আগে জেগে ওঠা চরে শুরু হয় বে টার্মিনাল স্থাপনের প্রক্রিয়া। 2 বছর আগে এই প্রক্রিয়া শুরু হলেও নানা জটিলতার কারণে তা আটকে থাকে। এদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের রিং রোড এবং স্মার্ট সিটি, অন্যদিকে বন্দরের বে টার্মিনাল, এই দুই পক্ষের টানা হেঁচড়ায় 16 মাস পার হয়ে যায়। সিডিএর অনুমোদন পাওয়ায় বে টার্মিনাল নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে বন্দর ব্যবহারকারীরাও। বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, ড্রাফটের কারণে বিশাল আকৃতির মাদার ভেসেলগুলো চট্টগ্রাম বন্দরে প্রবেশ করতে না পেরে বহিরঙ্গরে অবস্থান নিয়ে পণ্য খালাস করে। বে টার্মিনালের কার্যক্রম শুরু হলে সে সমস্যার সমাধান হবে, সেই সাথে বন্দরে কন্টেইনার জটের আশঙ্কাও দূর হবে। প্রিয় দর্শক, এবারে জানিয়ে দিব মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রাশিয়া ফেডারেশনের প্রতিষ্ঠায় অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। রাশিয়ার এই প্রতিষ্ঠানটি 1200 করে মোট 2400 মেগাওয়াটের দুটি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে। প্রকল্পটিতে খরচ হবে $12.65 বিলিয়ন, যার 90% অর্থায়ন করবে রাশিয়া, বাকি 10% করবে বাংলাদেশ। প্রকল্পটির নির্মাণ কাজ 2017 সালে শুরু হয়ে 2024 সালে শেষ হওয়ার কথা রয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আগামী 10 বছরে ভারতে 1 কোটি ব্যারেল জ্বালানি তেল রফতানি করবে রাশিয়া। সম্প্রতি মস্কোতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে এই ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে বাণিজ্য ও পরমাণু ইস্যুতে আরও 15টি চুক্তি স্বাক্ষর হয় দুই দেশের মধ্যে। এই চুক্তিটি মূলত স্বাক্ষর হয় রাশিয়ার রসনেফট এবং ভারতের ইসার গ্রুপের সাথে। এ সময় রুশ প্রেসিডেন্ট জানান, আগামী 20 বছরে ভারতে নতুন আরও 6টি নিউক্লিয়ার প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। ক্রেমলিন আয়োজিত দুদিনের এই দ্বিপাক্ষিক সম্মেলনে যাত্রীবাহী ও যুদ্ধবিমান এবং বিমানের যন্ত্রাংশ তৈরির বিষয়ে চুক্তি হয় দুই দেশের মধ্যে। এ সময় রুশ ব্যবসায়ীদের ভারতে বিনিয়োগের আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রিয় দর্শক, এবারে জানিয়ে দিব মিলেনিয়াম খেলার সংবাদ। টাইমস অফ ইন্ডিয়ার বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই পেসার রুবেল ও মোস্তাফিজ। এবছর সেরা 10 বোলিং স্পেলার তালিকা করেছে ভারতের সবচেয়ে প্রচারিত পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া। সে তালিকায় আছেন বাংলাদেশের দুই পেসার রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান। বিশ্বকাপ ক্রিকেটে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে সেই অনবদ্য স্পেলের কারণে জায়গা পেয়েছেন রুবেল। ম্যাচের 49তম ওভারে স্নায়ুক্ষয়ী মুহূর্তে রুবেলের ভয়ঙ্কর ইয়র্কারে নাস্তানাবুদ শেষ দুই ব্যাটসম্যান স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন। ঐতিহাসিক ওই স্পেলে বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ।
এদিকে মিরপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কাটার স্পেশালিস্ট মোস্তাফিজের দ্বিতীয় স্পেলে কবর রচিত হয় ভারতীয় ব্যাটিং লাইনে। অজানা মোস্তাফিজের বলে একে একে প্যাভিলিয়নে হাঁটা দেয় রায়না, ধোনি, প্যাটেল, অশ্বিন ও জাদেজা। ওই ম্যাচে ভারত অল আউট হয় 200 রানে। ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জেতে মাশরাফির দল। মোহাম্মদ আমিরের সাথে খেলতে অসম্মতি জানিয়ে ক্যাম্পে যোগ দেয়নি দুই পাকিস্তানি ক্রিকেটার আজহার আলী ও মোহাম্মদ হাফিজ। পিসিবি সভাপতি শাহরিয়ার খান আশাবাদ ব্যক্ত করেছেন খুব শিগগিরই দলের সাথে যোগ দিবেন তারা। 2010 সালে স্পোর্ট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে 5 বছর ক্রিকেট থেকে নির্বাসনে ছিলেন আমির। এবারে বিপিএলে ভালো পারফর্ম করে ডাক পেয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের কন্ডিশনিং ক্যাম্পে। তবে এ নিয়ে নাখোশ দুই সিনিয়র পাকিস্তানি ক্রিকেটার আজহার আলী ও মোহাম্মদ হাফিজ। আমিরের সাথে খেলবেন না এই কথা বলে ক্যাম্পে যোগ দেয়নি দুজন। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে জানিয়েছেন পিসিবি সভাপতি শাহরিয়ার খান। আজহার ও হাফিজ না ফিরলে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি কমিটি ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি। পারল না বাংলাদেশ ফুটবল দল। বাঁচা মরার লড়াইয়ে মালদ্বীপের কাছে 3-1 গোলে হেরেছে সাফের গ্রুপ পর্ব থেকে টানা তৃতীয়বারের মতো বিদায়ের শঙ্কায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে বড় ব্যবধানে জয়ই না, শুধু আসরে টিকে থাকতে হলে অনেক যদি কিন্তুর অপর নির্ভর করতে হবে মামুনুলদের। তাই সুতার উপর ঝুলে থাকলো বাংলাদেশের সম্ভাবনা। সেমি স্বপ্ন বাঁচিয়ে রাখতে মালদ্বীপের বিপক্ষে জয় ভিন্ন বিকল্প নেই। এমন সমীকরণ নিয়ে ভারতের কেরালায় ত্রিবান্দাম স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বল দখলে রেখে খেলতে থাকে বাংলাদেশ। তবে ডিফেন্ডারদের ভুলে আবারও সেই পরিচিত দৃশ্য। ম্যাচে 15 মিনিটের মধ্যে নিজেদের ডি বক্সের কাছে বেশ কয়েকটি সেট পিসের শিকার হয় মারুফুলের শিষ্যরা। কিন্তু 26 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগটা অল্পের জন্য হাতছাড়া হয় বাংলাদেশের। শেষ মুহূর্তে নাটকীয়তার অপেক্ষায় যখন লাল সবুজ শিবির, তখন 90 মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে দারুণ এক গোল করে 2-1 মালদ্বীপকে এগিয়ে নেন হাসান নাইস। আর বাংলাদেশের ছন্নছাড়া রক্ষণ ভাগকে বোকা বানিয়ে ম্যাচে যোগ হওয়ার সময়ে নাশিদ আহমেদের গোলে 3-1 গোলে জয় নিয়ে সেমিফাইনালে উঠে মালদ্বীপ। অন্যদিকে টানা 3 আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার হতাশায় ডুবে বাংলাদেশ। প্রিয় দর্শক, আজকে মিলেনিয়াম সংবাদ শেষ করব, তার আগে প্রধান আয়োজনগুলো জানিয়ে দিব আরও একবার। অক্টোবর থেকে ইসরায়েলিদের হাতে 126 ফিলিস্তিনি নিহত। সিরিয়ার সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রাশিয়ার আহ্বান। রামাদির দখল নেয়ার লড়াইয়ে এগিয়ে গেছে ইরাকি বাহিনী। ন্যায় বিচার নিশ্চিতে বিচারকদের সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির। বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় রুবেল ও মুস্তাফিজ। এই ছিল মিলেনিয়াম সংবাদে। এই সংবাদের ভিডিও সহ যে কোনো আপডেট পেতে লগ ইন করুন www.millenniumtv.net। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।